পেন ড্রাইভের মধ্যে ফাহিমের দুনিয়া নুড ভিডিও। সেটা কার সাথে জানেন? ছেলেদের সাথে। ফাহিম হচ্ছে একটা গে। ফাহিম হচ্ছে ছেলেদের সাথে সব সেক্সুয়াল ভিডিও বানায়। এবং আমি বিদেশে চলে গেলে ফাহিম কি করতো, এই যে দেখেন, আমার অফিসে তার রুমে মেয়েদের মানে এসব ছেলেদেরকে নিয়ে এসে এইসব মানে নোংরা কাজ করতো। ফাহিম হচ্ছে একটা গে, ছেলেদের সাথে সে সব ভিডিও বানায়। আমি বুঝি না ভাই, মানুষ কিভাবে অনেকটা মানুষের অনুমতি ছাড়াই তার নামে। সাদাত রহমানের সাথে অনেক অন্যায় করেছে টনি। সাদাত রহমানকে মিথ্যাভাবে বিভিন্ন জায়গায় ফাঁসিয়েছে টনি। এবার যেন টনি সম্পর্কে গোপন তথ্যই প্রকাশ করে কথা বলা বলছেন ফাহিম। অবশেষে ফাহিমও মুখ খুলেছে টনির বিষয় নিয়ে। কি বলছে টনির অ্যাসিস্ট্যান্ট ফাহিম, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। রুবাত ফাতেমা টনির অ্যাসিস্ট্যান্ট ছিল ফাহিম। শুরুতে যদিও 10,000 টাকার স্যালারিতে টনির কোম্পানিতে চাকরি নিয়েছিল ফাহিম, পরবর্তীতে ফাহিমকে অনেক বেশি পছন্দ হয়ে যায় টনি, যার কারণেই ফাহিমকে তার কাছে নিয়ে আসে এবং কি দিন রাত পরিশ্রম করে টনির ব্যবসা বাণিজ্যকে দেখে রাখছিল ফাহিম। শুধু তাই নয়, ফাহিম এবং টনি তারা একে অপরে একই বাসার একই ছাদের নিচেই থাকতো। সবসময়ই তাদের একই বাসায় একই ছাদের নিচে দেখাও গেছে। বিভিন্ন সময়ে দুজনের লাইভে এসে তাদের কোম্পানির প্রচার করেছেন। শুধু তাই নয়, ফাহিমের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে গেছিল টনি। সোশ্যাল মিডিয়ায় এমনও বলা হচ্ছিল যে ফাহিমের সাথে নতুন সম্পর্কে জড়িয়েছে টনি। তাহলে পরবর্তীতে টনি ফাহিমকে বিয়ে করছে। বিভিন্ন ধরনের কুৎসিতভাবে কথা বলা হতো টনি এবং ফাহিমকে নিয়ে। আর সেই ফাহিমকে নিয়ে এখন রীতিমতোই ভিন্ন সুরে কথা বলছে যারা টনি। টনি বলছে ফাহিম ছিল একজন গেটাই বেল্লো, অনেক ছেলেদের সাথে নাকি সম্পর্ক ছিল ফাহিমের। এভাবে মিথ্যা অপবাদ দিয়ে টনি বিশাল এক লাইভে এসে ফাহিমকে নিয়ে কথা বলেন। তার পরিপ্রেক্ষিতে ফাহিম জানান এক অন্যরকম কথা। তিনি বলেন সাদাত রহমানের সাথে টনির সম্পর্ক মোটেও ভালো ছিল না, শুধুমাত্র টাকার লোভে সাদাত রহমানের সাথে তার সম্পর্ক ছিল। অন্যদিকে নিজের সম্পর্কে বলতে গিয়ে ফাহিম বলেন যে আমাকে মিথ্যা ভরে ফাঁসিয়েছে টনি। আমি গরিব বলে সে যা ইচ্ছা তাই বলেছে আমার নামে। আর এই সবকিছুই হয়েছে মূলত তার তৃতীয় স্বামী সিদ্দিকের কারণেই। যখন সিদ্দিকের সাথে তার সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে যায়, সিদ্দিকের কথা মতোই আমাকে তার কোম্পানি থেকে বের করে দিয়েছে। তার কারণ সিদ্দিক মনে করেছিল যে আমার সাথে টনির সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আর এইসব যে নিয়ে অবশেষে তার কোম্পানি থেকে আমাকে চলে আসতে হয়েছে। কিন্তু আমাকে এইভাবে মিথ্যা অপবাদ দিবে সেটা আমি কখনো বুঝতেও পারিনি। এভাবে যেন টনি নামে বিভিন্নভাবে কথা বলা হচ্ছিল রীতিমতোই। নিউয়ার্স রুবাত ফাতেমা টনির তৃতীয় স্বামী সিদ্দিকের কথা থেকে গিয়ে ফাহিমকে তার কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। তাও আর এইসব মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তাদের চক্রান্তের শিকার হয়ে কি ফাহিম আজকের এই অবস্থায় চলে এসেছে? এবার আসেন ফাহিমের বিষয়টা। তো ফাহিম কি করছে, হঠাৎ করে রোজার ঈদে ফাহিমের কি করলো, ফাহিমের জুলাইয়ের দিকে ফাহিমের হঠাৎ করে খুব বাপ বাইরে গেছে। ফাহিম আমার সাথে, ফাহিমের কাজ কি ছিল শুধুমাত্র আমার সাথে লাইভে ডিউটি করা, হ্যাঁ, লাইভে আমাকে প্রোডাক্ট আগায় দেওয়া, আমার কাজগুলো করা। ফাহিম আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো। এবং ফাহিম প্রথমে পুলিশ প্লাজার মার্কেটে, আমাদের পুলিশ প্লাজা আমাদের ব্রাঞ্চ, ওখানে 2021 ফেব্রুয়ারিতে সেলসম্যান হিসেবে 10,000 টাকায় সে চাকরিতে জয়েন করে। এবং ফাহিম বরিশালের ভাষায় কথা বলে, আপনারা জানেন। ফাহিম মনে তখন মেট্রিক বা ইন্টার পাস। তারপরে ফাহিম এমনিতে ফাহিমকে খুব সহজ সরল, ভালো মানে ছেলে, ভালো মনে থেকে সহজ সরল ছিল, ওকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানাইছি। তারপরে ফাহিমকে হচ্ছে যে আপনার আমাদের কোম্পানিতে কাজ করে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে ফাহিমকে আমার সবসময় সৎ মনে হতো। তো আমার এই ওর সাথে পরিচয় হওয়ার পরে ও আমাকে একদিন বলছে তুমি ফাহিমকে এত বিশ্বাস করো? আমি বলছি না, ও অনেক ভালো ছিল, কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। এবার আসেন বিশ্বাসঘাতকতার গল্প। তো হঠাৎ করে জুলাই দেখে ফাহিমের খুব ভাব পাই গেছে। মানে ফাহিম না আমার কথা বা আমাদের যে ম্যানেজারের কথা কোনো পাত্তাই দিতেছে না। তো ফাহিম এর মধ্যে কি করছে, একটা রিজাইন লেটার দিছে, অ্যাপ্লিকেশন দিছে যে সে চাকরি ছেড়ে দিবে। তো আমাদের কোম্পানির একটা সিস্টেম হচ্ছে চাকরি ছাড়ার 2 মাস আগে আমাদেরকে অ্যাপ্লিকেশন দিতে হয়। তো দুই মাস আগে ফাহিম একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, কিন্তু ফাহিমের খুব ভাব বেড়ে গেছে। তো বিষয়টা আমার খুব সন্দেহজনক মনে হয়েছে যে ফাহিমের হঠাৎ করে হয়েছে কি। এর মধ্যে পুলিশ প্লাজা থেকে আমার একটা স্টাফ জানাইছে যে ম্যাডাম ফাহিম ভাই গোপনে আমাদের একটা কাস্টমারের সাথে উপরে মিটিং করছে। সে ওই কাস্টমারে আমাদের যত সব সাপ্লায়ারের তথ্য, আমরা কোথায় থেকে ব্যাগ কিনি, কোথায় থেকে ওয়েস্টার্ন কিনি, সবকিছু তথ্য সে দিবে। এবং সে ওই সাপ্লায়ারের সাথে, ওই কাস্টমারের সাথে সে পার্টনারে ব্যবসায় যাবে। এটা সঞ্জয় আমাকে এই তথ্যটা দিছে। তো দেওয়ার পরে আমরা এখন চিন্তা করি ফাহিমকে কিভাবে ধরা যায়। তখন আমার আইটি টিমকে বলি, ফাহিমের আইটি টিমের কাছে ফাহিমের মেইল অ্যাড্রেস ছিল, কারণ ফাহিমের মাধ্যমে আইডিতে সমস্যা হলে আমরা আইটি টিম দ্যাট করাই। তো ওরা কি করছে, ফাহিমের মেইল ঘেটে, গুগল ফটোস ঘেটে ওইটা, তখন ওরা আমার আর আমার প্রেজেন্ট হাজবেন্ডের একটা ছবি পায়। সেই ছবিটা কোনটা সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি। ফাহিমের মানে মেইলের মধ্যে গুগল ফটোসে সেভ করা আমার স্টাফরা একটা ছবি পায়।
সেটা হচ্ছে এই ছবিটা, আমার ফোনে এই ছবিটা দেওয়া, মানে ফাহিম অন্য একটা ফোন দিয়ে আমার ফোন থেকে এই ছবিটা তুলছে। তখন আমরা তো যখন আমার আইটি টিম এটা জানাই, তখন আমরা তো খুব অবাক যে ফাহিম এই ছবি কেন তুলে রাখলো, কারণ তখন আমরা বিয়ে করছি অগাস্টের 12 তারিখে, আর তখন তো ওর সাথে আমার জাস্ট কথা হইতেছে। আমি তুই বললাম জুনের 21 তারিখে আমি দেখা করতে চাই প্রথম, আর এটা আমার প্রথমবার দেখা করার পরেই ছবি। তো তখন আমি বুঝি ফাহিম তো এটা কোনো ভালো উদ্দেশ্যে আমার ছবি ওর মোবাইলে নেয় না, নিশ্চয়ই আমার অ্যাসিস্ট্যান্ট আমার ফোন থেকে আমার বয়ফ্রেন্ডের ছবি নিচ্ছে, সে নিশ্চয়ই এটা একটা ভালো উদ্দেশ্যে নেয় না, সে একটা খারাপ উদ্দেশ্যে নিচ্ছে, ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে নিচ্ছে। তখন আমার কাছে বিষয়টা খুব সন্দেহ হয়। তো ফাহিমের তখন জ্বর উঠে, ফাহিম জ্বরের জন্য ছুটিতে তার খালার বাসায় না কার বাসায় যেন গেছে। হ্যাঁ, তখন ফাহিম তো আমি বললাম যে ফাহিম এখানেই থাকতো, অফিসে থাকতো, তার জন্য একটা আলাদা রুম ছিল। তো ফাহিমের রুমটা হচ্ছে যে আপনার ফাহিমের রুমটা আমরা হচ্ছে যে আপনার সার্চ করে সেখানে একটা প্যান ড্রাইভ পাই। প্যান ড্রাইভটা পাওয়ার পরে আমার ম্যানেজার ওই প্যান ড্রাইভটা যখন ল্যাপটপে নেয়, নিয়ে দেখে ওই প্যান ড্রাইভের মধ্যে ফাহিমের দুনিয়া নুড ভিডিও। সেটা কার সাথে জানেন? ছেলেদের সাথে। ফাহিম হচ্ছে একটা গে, ফাহিম হচ্ছে ছেলেদের সাথে সব সেক্সুয়াল ভিডিও বানায়। তার থেকেও খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে, হ্যাঁ, এবং আমি বিদেশে চলে গেলে ফাহিম কি করতো, এই যে দেখেন আমার অফিসে তার রুমে মেয়েদের মানে এসব ছেলেদেরকে নিয়ে এসে এইসব মানে নোংরা কাজ করতো। ফাহিম হচ্ছে একটা গিয়ে ছেলেদের সাথে সেই সব ভিডিও বানায়। তার থেকেও ডেঞ্জারাস যেটা, তার পেন ড্রাইভে আমরা একটা ফাইল পাই, যে ফাইলের মধ্যে সে আমার নাম দিয়ে লিখে রাখে, টনি নোটস দিয়ে সে একটা ফাইল বানায় রাখে, এবং সে ফাইলটার মধ্যে সে তখন আমার ম্যানেজার ওই ফাইলের মধ্যে ঢুকে দেখে আমার, এবং তখন তো রাসেল আমার হাজব্যান্ড হয় না, বয়ফ্রেন্ড ছিল, আমার আর রাসেলের যত ছবি আছে আমার ফোনে ছিল। কারণ ফাহিম কি আমার আইফোন দিয়ে আমি ছবি তুলি, ভিডিও তুলি, ফাহিম আমার আইফোনের পাসওয়ার্ড জানতো। আমার আইফোন থেকে সে ধরেন এইভাবে ছবি বের করে সে অন্য একটা ফোন দিয়ে এরকম করে ছবি তুলে নিছে, মানে আমার আর আমার বয়ফ্রেন্ডের যত ছবি ছিল সব। তার উদ্দেশ্য ছিল সে চাকরি ছেড়ে যাওয়ার পরে সে যে ওই যে আমার একটা কাস্টমারের সাথে পার্টনারে ব্যবসা করবে, তো আবার আমাদের সাপ্লাই নিয়ে, তো সেটা নিয়ে যদি আমরা কিছু বলি তাহলে সে আমার আর আমার বয়ফ্রেন্ডের ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করবে, এটা ছিল তার উদ্দেশ্য। সো তারপরে আমরা ফাহিম যেটা দেখাচ্ছিল ওটা দেখো তো ছেলের সাথে ছবিটা তানভীর। তো তারপরে আমরা ফাহিমকে হচ্ছে ঢাকায় আনি অফিসে। ফাহিম জানে না এত কিছু, আমরা জেনে গেছি। ঢাকায় নিয়ে আসি, এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, অনেক কিছু করা হয়। তারপরে যে স্বীকার করে যে সে আমাকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে আমার ছবিগুলো নিছিল। তারপরে তার থেকে আমরা লিখিত মানে সে অনেক হাতে পায়ে ধরে তাকে আমরা পুলিশে দিতে চাই, পুলিশ কলও দিছিলাম, কিন্তু তারপরে তাকে পুলিশে দেই নাই, যেহেতু সে অনেক হাতে পায়ে ধরতে এতদিন চাকরি করতে কানাকাটি। সে বলছে যে সে আর জীবনে এই কাজ করবে না এবং সেই সমকামিতা সাইরা দিবে, এই পাপ কাজ থেকে সে দূরে যাবে। তাকে আমরা বুঝাইছি যে আল্লাহর পথে ফিরে আসো। তারপরে সে এতটুকু দেখাইলাম, আর বাকি কিছু বললাম না। তারপরে সে বলছে সে আর অনলাইনে সব কিছু করবে না, সে অনলাইন থেকে দূরে থাকবে, সে গ্রামে যায় ভালো কাজ করবে অথবা শহরে সে অন্য কোনো ভালো কাজ করবে। তো ফাহিমের চ্যাপ্টার ক্লোজ, সে একটা লিখিত দিয়ে তাকে আমরা ছাড়ছি। বাট ওর এই হচ্ছে ফাহিমের ঘটনা। ফাহিমকে নিয়ে আমি কোনো কথা বলতে চাইনি, বাট যারা ফাহিমকে জড়ায়, আমার একটা স্টাফকে জড়ায়, আমাকে নিয়ে যারা গল্প বানাইছেন তাদেরকে আমি আসলে কি বলবো। আর এরপর আসেন আমার মানে রাসেলের সাথে আমি দেখা করতে যাই জুনের 21 তারিখে। তো তখন আমি লন্ডনে ছিলাম 6-7 দিন। ওগুলার ছবি ফাহিম নিয়েছি, নর্মাল ছবি, বাট ফাহিম ভাবছিল ওগুলো ও ফেসবুকে ছেড়ে দিবে যে আমার বয়ফ্রেন্ড। তো আমরা তো অগাস্টের 12 তারিখে বিয়েই করে ফেলছি। সো বিয়ে করার পরে আমাদের বিয়ের খবর তো আমরা নিজেরাই প্রকাশ করছি, কারণ আমি চাইনি যে একটা মানুষকে আমি বিয়ে করছি তাকে লুকায় রাখতে। কারণ সম্পর্কে ভালোবাসা, একজন মানুষকে ভালোবাসা যতটা গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়া আমার কাছে মনে হয় আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি একজন মানুষকে যে ভালোবাসি শুধুমাত্র এইটা শুধু বললে হবে না, তাকে যে বিয়ে করছি তাকে মানুষের সামনে স্বীকৃতি দিতে হবে। আমাদের বিয়ের খবরটা কিন্তু আমরাই সামনে নিয়ে আসছি। সো এই হচ্ছে বিষয়। মনে হচ্ছে সিনেমা দেখতে সেটা যে রিয়েল ভাবাই যাচ্ছে না। ইয়েস, এটাই রিয়েল লাইফ। আপনাদেরকে তো আমি মানে প্রমাণ সহকারে দেখালাম। ফাহিমের উদ্দেশ্য ছিল যে ওই যে ও আমাদের কিছু সাপ্লায়ারের সাথে সে যোগাযোগ করছে, আমাদের একটা কাস্টমার আছে, সেই কাস্টমারের সাথে সে গোপনে মিটিং করছে, সে ওই কাস্টমারকে নিয়ে ব্যবসা দিবে এবং আমরা কোথায় থেকে প্রোডাক্ট কিনি, এটা তো ফাহিম জানে। সে এখন আমার কথা হচ্ছে ও ব্যবসা করুক, চাকরি ছেড়ে দেশে ব্যবসা করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু এই যে আমার মোবাইল থেকে আমার ব্যক্তিগত ছবি চুরি করা, যেটা কিনা খুবই খারাপ কাজ, এবং আমি আপনাদেরকে এটা প্রমাণ সহকারে দেখালাম। এখন আবার বললেন না যে ফাহিম ছেলেদের সাথে সেক্স করছে, সেটার ভিডিওটা দেখো, জাস্ট একটা ঝলক দেখাই, ওকে, জাস্ট একটা ঝলক দেখাই, আর কিছু দেখালাম না। আমাকে অনেক ভালোবাসি, কোনো কিছু
কিছু থাকে করে দাও। ফাহিম এত বিশ্বস্ত ছিল, আপনার আসলে দুনিয়াতে কাউকে বিশ্বাস করা যায় না। এক্স্যাক্টলি, কাউকে বিশ্বাস করা যায় না আপু। সো যখনই সবাই আমাকে জিজ্ঞেস করতো ফাহিম কই, আমি কথাটার কোনো উত্তর দিতাম না, ইগনোর করে যেতাম। আর ইভেন তো আমি এই কমেন্টটা কখনো পড়তাম না, আজ পর্যন্ত আমি এই কমেন্টটা কখনো পড়ি নাই যে ফাহিম কই। কারণ একটা স্টাফকে নিয়ে কথা বলা আমার মানায় না। ফাহিম কই সেটার জবাব আমি কেন দিতে যাবো? সে আমার কোম্পানিতে কর্মচারী ছিল, তার চাকরি চলে গেছে, সে নাই, দ্যাটস ইট। বাট যারা আমাকে নিয়ে ফাহিমকে বলেন ফাহিম নাকি আমার বয়ফ্রেন্ড চলে ছিল ছি না, আপনাদের তো একটা লেভেল তো আছে কথা বলার, এগুলো কি বলেন? যারা একটা শিক্ষিত মানুষ তারা অন্তত পক্ষে অতটুকু বুঝেন যে আমি কি পরিমাণ কাজ করি। সকাল ঘুম থেকে ওঠার পর থেকে দুপুর থেকে আমার কাজ শুরু হয়, রাত পর্যন্ত দেখবেন রাত 2টার সময় আমি লাইভ আসছি। প্রতিদিন দেখবেন রাত 2টার সময় লাইভ আসছি। আমি প্রতিদিন লাইভ করি, আমি এত আওয়ার্স কাজ করি। আমি একটা দিন দেখবেন, কোনোদিন দেখবেন যে আমাকে একটু অবজারভেশন করেন, দেখেন আমি কোনোদিন অফ ডে কাটাই না, আমি প্রতিদিন কাজ করি। কিন্তু আমাদের দেশের মানুষের সমস্যা কি জানেন? আমি একটা মেয়ে, আমি কেন স্টাবলিশ, তারপর আমি কারো ধার দাঁড়ি না, আমি কেন স্পষ্ট কথা বলি, আমি কেন ক্লিয়ার কাট কথা বলি, আমি কেন একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, এটা অনেকের ভালো লাগে না। হিংসা, জাস্ট বিকজ অফ জেলাসি থেকে এসব কথা বলে। আমি আবারও বলতেছি, যারা ক্রেডিট কার্ড নিয়ে এসব তথ্য ছড়াইতেছেন, ইবিএল কে বলেন তাদের ক্রেডিট কার্ডের ব্যাংক স্টেটমেন্টটা প্রকাশ করতে, যে 4 অক্টোবরের পরে ক্রেডিট কার্ড কোথাও ইউজ হয়েছে কি হয়েছে ও নট। সো আমি আমার লেট হাজবেন্ড সাদাত রহমানের জন্য যা করছি নিজের টাকা দিয়ে, এখনো আমি এটার জন্য ঋণগ্রস্ত। এই ঋণ এখনো আমার 4 কোটি টাকা লোন আছে। এই লোন শোধ করতে আমার কতদিন লাগবে আমি নিজেও জানি না। তো আপনি আপনার হাজবেন্ডের জন্য তা করতেন কিনা নিজে পরিশ্রম করে, যে মানুষটার কিনা 1%-এরও বাঁচার সম্ভাবনা নাই, বা আপনার মা আপনার বাপের জন্য করবে কিনা সেটার আগে নিজের প্রশ্ন করেন, তারপর আমার নিয়ে কথা বলতে আসেন। এখন আমার দোষ আছে, ও আচ্ছা তুমি এত ভালোবাসতা তাহলে তুমি বিয়ে করতে কেন? আমি আবারও বলতেছি, আমি আমার জীবনে যদি আমি কাউকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকি সেটা হচ্ছে সারপ্রাইজ অ্যাটাক। তাকে আমি আগেও অনেক ভালোবাসতাম, এখনো ভালোবাসি। হ্যাঁ, আমি বিয়ে করছি কেন জানেন? কারণ আমি প্রচন্ড ডিপ্রেশনে পড়ে গেছিলাম। আমার কথা বলার মানুষ দরকার, মানুষ একা থাকতে পারে না। আমি সারাদিন কাজ করি যখন বাসায় যাই রাতে 2টা 3টা, তখন আমার বাসায় সবাই ঘুমায় থাকে। আমার কোনো কথা বলার মানুষ নেই, আমার কারোর সাথে কথা বলতে হয়, এবং আমার মেন্টাল সাপোর্ট দরকার। এবং আমার বাচ্চাদের জন্য আমি নিশ্চয়ই একটা মানুষকে, আমি এজ এ মাদার, আমি আমার বাচ্চাদেরকে আমার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করাটা এটা শুভনীয় দেখাবে না। বাচ্চাদের বাবা হিসেবে পরিচয় করার মানে দেখানোটা সেটাই শুভনীয়। এবং আমার কাছে মনে হয় যে আমি একটা ভালো কাজ করছি বিয়ে করে। এখন এইটার কৈফিয়ত দেওয়া মানুষকে আমি কৈফিয়ত দিতে বাধ্য না। হ্যাঁ, এটা আমি মানুষকে কৈফিয়ত দিতে বাধ্য না আমি কেন বিয়ে করছি। সেটা আপনি যা মন্ত্র মনে করেন, আমার কিছু যায় আসে না। এবং আমার কাছে মনে হচ্ছে যে আজকে এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার ছিল, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন আপনি বিশ্বাস করেন আর না করেন সেটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং আপনি যদি যাচাই বাছাই করতে চান, আপনি সেটা যাচাই বাছাই করতে পারেন। আপনি কাউন্সিলে নিতে চান, লয়ারের সাথে কথা বলেন, ব্যাংকে খবর নেন, আপনি সবকিছু করতে পারেন, সবকিছু ওপেন করে দিলাম। ওকে? এবং আমি, এটা আমার বিজনেস পেজ সানবিজ বাই টনি। আমি এখানে আমার আজকের পর থেকে আমার ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে আমি কথা বলতেও চাই না। আপনারা প্লিজ আমাকে প্রশ্ন করবেন। এটা আমার ব্যবসায়িক পেজ। আমি আবারও বলছি, আমি কোনো ব্লগার না, আমি কোনো ইনফ্লুয়েন্সার না, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, আমি ব্যক্তিগত জীবনের গল্প করার জন্য আমার পেজে লাইভে আসি না। আমি আমার কাপড় বিক্রি করার জন্য আসি, আমি আমার প্রোডাক্ট, আমার কোম্পানিতে প্রোডাক্টগুলো সেগুলো সেল করার জন্য আসি। সো হ্যাঁ, এখন অনেকে আমাকে বলবেন যে আগে তো আপনি মানুষকে অনেক গালিগালাজ করতেন। আমি কিন্তু কাউকে এমনি এমনি গালিগালাজ করি না। আগে আমাকে যখন মানুষ বুড়া বেটার বউ, লুবি মহিলা, আরো বাজে বাজে নোংরা আমার পোশাক আশাক নিয়ে অনেক কিছু মানুষ বলতো, আমার খুব গায়ে লাগতো। কারণ আমি আমার লেট হাজবেন্ডের থেকে একটা পয়সা নিয়ে নেই। সেই জন্য আমি প্রচন্ড রেগে যেতাম। আর যারা আমাকে খারাপ কমেন্ট করতো আমি তাদেরকে খারাপভাবে রিপ্লাই দিতাম। এখন আর দিই না, কারণ এখন আমার কাছে মনে হচ্ছে আমি এই স্টেজগুলো পার হয়ে এখন অনেক দূরে চলে আসছি। এখন আমার শুধুমাত্র প্রোডাক্ট, এখন আমার লাইভ দেখবেন শুধুমাত্র প্রোডাক্ট রিলেটেড কোনো কথা ছাড়া আমি অন্য কোনো কথা বলিও না এবং বলা প্রয়োজন বোধ করি না। এবং আজকের পরে ফার্দার এসব বিষয় নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না। আমাকে বাঁচতে দেন, আমাকে শান্তি দেন, আমাকে আমার মতো করে বাঁচতে দেন। এবার আসেন, আমাদের নামে প্রচুর ফেক পেজ আছে, সানবি, সানফারাজ, সানবিজ বাই টনি, টনি ব্লগ, টনি হ্যান, টনি ত্যান, অনেকগুলো ফেক পেজ আছে। ওকে? সো আমি একটু আপনাদেরকে দেখাই দিই যে আমাদের কয়টা পেজ অ্যাকচুয়ালি আমাদের যে কয়টা পেজ, প্রত্যেকটা পেজ হচ্ছে ব্লু ভেরিফাইড। আই রিপিট, আমাদের যে কয়টা পেজ, প্রত্যেকটা পেজ হচ্ছে ব্লু ভেরিফাইড। সো আমাকে একটু দেখাইতে দেন আপনাদেরকে। সো এটা হচ্ছে সানবিজ বাই টনি, আমাদের যে পেজ থেকে লাইভ করতেছে, ব্লু ভেরিফাইড। সো এটা হচ্ছে ফরএভার টনি, ব্লু ভেরিফাইড পেজ। এটা হচ্ছে টনি, এটা আমার একটা পার্সোনাল পেজ, এটা ব্লু ভেরিফাইড। অ্যান্ড আমাদের সানবিজ, এটা হচ্ছে, আমি একটু সুইচ করে দেখাই আপনাকে, ব্লু ভেরিফাইড। ওকে? সো এই কয়টাই পেজ। আমাদের আরেকটা পেজ আছে সানবিজ ইউকে, সেটা ব্লু ভেরিফাইড। এছাড়া আমাদের বাকি যত পেজ আছে প্রত্যেকটা হচ্ছে ফেক পেজ।
সো অনেক ফেক পেজ আমার নামে, শত শত ফেক পেজ, শত শত ফেক নিউজ আমার নামে দেখতেই পাবেন। এটার একটা অন্যতম কারণ যেটা ফেসবুক থেকে পয়সা। আজকাল ফেসবুকে মাই ডে, মানে আপনি স্টোরি দিলেও ফেসবুক থেকে টাকা দিবে, আপনি একটা লেখা লিখে পোস্ট করলেও ফেসবুক থেকে টাকা দিবে, আপনি ভিডিও বানালে ফেসবুক থেকে টাকা দিবে, আপনি যেটাই করবেন না কেন আপনাকে ফেসবুক থেকে টাকা দিবে। সো আমাকে নিয়ে পোস্ট করলে রিচ বেশি হয়, আমাকে নিয়ে পোস্ট করলে টাকা বেশি আসে, আমাকে নিয়ে পোস্ট করলে ভিউ বেশি হয়। দ্যাটস ওয়াই এই ধরনের আজগুবি কথাবার্তাগুলা মানুষ হচ্ছে যে ছড়ায়, বুঝতে পারছেন? ভিডিওগুলো দেখার পর আপনারাও ভাবতে বাধ্য হবেন যে সমস্ত দোষ আমরা টনি আপুকে দিয়ে থাকি, তার দোষ অ্যাকচুয়ালি এতটাই নয়। তিনি তো বিক্রেতা একজন, আর তাকে যেভাবে খারাপ খারাপ প্রশ্নগুলো করা হয় সেটাও